নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে 2 দিনের কর্মসূচি, দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। নওগাঁয় সাধন সিন্ডিকেটের দাপট, সাবেক খাদ্যমন্ত্রীর ভাই সামলাতেন চালের বাজার, মেয়ে করতেন নিয়োগ বাণিজ্য, হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, তদন্তে দুদক। বাংলার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নির্বাচন নিয়ে সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে কোনো চাপে রাখতে চায় না বিএনপি। রাষ্ট্রের সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে দলটি। এদিকে ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে আগামী 14 থেকে 15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে বিএনপির সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বুধবার দুপুরে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নার্দিয়া সিমসন। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 1.5 ঘন্টার বৈঠক শেষে আমির খসরু বলেন, বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন নিয়ে, কবে নাগাদ ভোট হবে এ নিয়ে বিএনপি কি ভাবছে সে বিষয়ে জানতে চাইছেন তারা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। গত 15 বছরে দেশে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে বিএনপির এই নেতার পরামর্শ, নির্বাহী বিভাগ পুনর্গঠনে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেই সুফল আসবে দেশের জন্য। নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়। এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক, কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে, তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না। একই দিন দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে আগামী 14 ও 15 সেপ্টেম্বর 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন। স্মরণ সভা 14 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি আমরা খালি যারা শহীদ হয়েছে তাদের জন্য না, যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত মানুষগুলো। আর গণতন্ত্রের সমাবেশ হবে বিএনপির 15 তারিখে। গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো লড়াই চলছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দুটো ভিন্ন প্রোগ্রাম। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এর আগে সকাল থেকে বিভিন্ন পাড়া, মহল্লা ও জেলা উপজেলার নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে সরকারি সুতি বিএম উচ্চ বিদ্যালয় মাঠ। সমাবেশ থেকে দ্রুত আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবি জানানো হয়। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। ভারত বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দেয়, কিন্তু সীমান্তে এদেশের নিরীহ মানুষকে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সিলেট নগরীর যতরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাবের পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি। সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত করে শেখ হাসিনা আবারও মনে করেছিলেন টিকে থাকবে। হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ 15-16 বছর, এখনো তারা দিয়ে যাচ্ছে। সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তার বেঁচে থাকার অধিকার নেই।
ছিলেন খাদ্যমন্ত্রী ও স্থানীয় এমপি। সে প্রভাব খাটিয়েই নওগাঁয় ভোগ্যপণ্য থেকে নিয়োগ বাণিজ্যের বলয় গড়ে তুলেছেন সাধনচন্দ্র মজুমদার, স্থানীয়দের কাছে যেটি পরিচিত সাধন সিন্ডিকেট নামে। সরকার পতনের পর অনেকেই বলছেন সাধনের 4 বারের এমপির মেয়াদে এই সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই 3 উপজেলা নিয়ে গঠিত নওগাঁ এক সংসদীয় আসন। 2008, 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্বে। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিল শুধু অবৈধভাবে অর্থ উপার্জন। আজ থেকে 15-16 বছর আগে তাদের এমন কোনো সম্পদ ছিল না। 2-3-4 বিঘা জমি ছিল, টেন্ডার জমি 8-10 বিঘার মতো ছিল। বিভিন্ন পুকুর, মৎস্য পুকুর লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চাকরির জন্য দেওয়ার জন্য অসংখ্য লোকের থেকে বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাধনচন্দ্রের ছোট ভাই মনোরঞ্জন মজুমদার মোনার দায়িত্বে ছিল চালের বাজারের সিন্ডিকেট ও পুকুর জলাশয় নিয়ন্ত্রণ। ছোট মেয়ে তৃণা মজুমদার নিয়ন্ত্রণ করত সরকারি বেসরকারি নিয়োগ ও বদলি। 2 জামাতা নাসিম আহমেদ, আবু নাসের এবং ভাতিজা রাজেশ মজুমদারের দায়িত্ব ছিল টেন্ডার বাণিজ্য। তাদের সহযোগিতায় সাধন সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। যতগুলা খাস পুকুর আছে এগুলা মন্ত্রীর ভাই তার এক নাতি জোর করে দখল করে খায়। চাকরির টাকা, যে কোনো রাস্তার টাকা, যত কিছু টাকা, সমস্ত টাকা শত কোটি টাকা এই পার করছেন ইন্ডিয়াতে। চাল ব্যবসায়ীদের অভিযোগ, গত 1.5 দশকে চালের বাজারের দর ওঠানামার কারণ ছিল সাধন মনোরঞ্জন সিন্ডিকেট। তারাই সিন্ডিকেটের মধ্যে আমি মনে করবো যে তারাই এগুলো ডিস্টার্ব করছে, কোনো ব্যবসায়ীরা করেনি। তাদের পলিসিগত, তাদের ভুলের গত, তারা টাকা কামানোর হয়তো প্রয়োজনে এগুলো করছে। এরই মধ্যে সাধন সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। সাধন চন্দ্রকে আসামি করে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন এবং হামলা, দখল, বিভিন্ন মানুষের সম্পত্তি দ্বারা দখল করেছেন, সেই সকল ব্যাপারেও মামলার প্রস্তুতি চলছে। সাবেক খাদ্যমন্ত্রী জনাব সাধনচন্দ্র মজুমদার এবং সাবেক সংসদ সদস্য জনাব সলিমুল উদ্দিন তরফদারের বিরুদ্ধে দুর্নীতি বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সাধনচন্দ্র মজুমদার ও তার পরিবারের সদস্যরা। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। শিল্প কারখানায় ভাঙচুর সহ ধ্বংসাত্মক কাজে বিদেশিদের এজেন্টরা জড়িত এমন অভিযোগ করে দেশের অর্থনীতি এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BTMEA। দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে সড়কপথে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে শ্রমিকদের বকেয়া ভাতা পরিশোধ সহ কমিটি গঠন করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। স্থানীয় পোশাক শিল্পের কাপড় ও সুতার যোগান দিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বস্ত্র খাত। কিন্তু বর্তমানে গ্যাস বিদ্যুৎ সংকটে এ খাতের উৎপাদন নেমেছে সক্ষমতার অর্ধেকে। এমন দাবি করে কিভাবে ভুল জ্বালানি নীতির বলি হয়েছে দেশের শিল্প খাত, সেই বিশ্লেষণও তুলে ধরে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন BTMEA নেতারা। এটা একটা ভ্রান্ত নীতির কারণে আজকে আমাদের গ্যাসের এই দুরবস্থা। ইন্ডিয়া এবং চায়নাতে এখনো তাদের প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি ইজ কোল। সেখানে আমি কেন নিজের কোল রেখা আমি আমার প্রাইম সোর্স অফ ইলেকট্রিসিটি জেনারেশন করে রাখছি ফুয়েল বেসড, লিকুইড ফুয়েল বেসড, যেটার জেনারেশন কস্ট সবচেয়ে বেশি। বুধবার রাজধানীর পান্থপথে BTMEA কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সক্ষমতায় দেশের বস্ত্র খাতকে টিকিয়ে রাখতে ভারত থেকে সড়ক পথে সুতা আমদানি বন্ধের দাবি জানায় সংগঠনটি। আমরা যতটুকু জানি 100 টন এলসি হয়, মাল আসে 200 টন, কারণ আমার বর্ডার এরকম প্রোটেকশন নাই, ল্যান্ড পোর্ট। আমি অনুরোধ করব কিছুদিনের জন্য যাতে সি পোর্ট, যে পর্যন্ত আমাদের বর্ডারটা সুরক্ষিত না হয়, ল্যান্ড পোর্টে যাতে সুতা আমদানি আপাতত বন্ধ থাকে। বর্তমানে শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে জড়িত বিদেশি এজেন্টরা, এমনটাই দাবি করেন BTMEA নেতারা। তবে এভাবে চলতে থাকলে দিন শেষে বড় মাসুল গুনতে হবে বলেও আশঙ্কা তাদের। আমাদের দেশের ওয়ার্কাররা কিন্তু খুবই শান্তিপ্রিয়। এখন যেটা সাম্প্রতিককালে হচ্ছে, এটা একটা বহিরাগত চক্রের মধ্যে আমরা পড়ে আছি। অল্প গুটি কয়েকটা লোক, আমি প্রশাসনকে বলবো ওনারা যে ভূমিকা নিয়েছিল সরকারকে টিকে রাখার জন্য, সেই ভূমিকা নেই দেশটাকে গড়বার জন্য। এ সময় শিল্প সহায়ক নীতির পাশাপাশি টিকে থাকার জন্য প্রণোদনার দাবি জানান সংগঠনটির সভাপতি। আমরা তো দাঁড়ানোর সুযোগই পাচ্ছি না। আপনি আসছেন
ক্যাপাসিটি পেমেন্ট করতেছেন, বিনা পয়সায় পাওয়ার প্ল্যান্ট না চালায় টাকা দিচ্ছেন, তারপরে এই বড় বড় প্রজেক্ট করতেছেন, অথচ আপনার যে বেসিক যে চালিকা শক্তি ইকোনমির, এখানে তো আপনি কোনোদিনও মনোযোগী ছিলেন না। এদিকে সচিবালয়ে এক সভা শেষে শিল্পাঞ্চলে কর্মপরিবেশ ঠিক রাখতে শ্রমিক অভিযোগ পর্যালোচনায় একটি কমিটি গঠন করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পুনরায় দ্রুত সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের মতলবে অগ্রণী ব্যাংকের ছ্যাঙ্গারচর বাজার শাখার ভল্ট থেকে ৭৫,২০,০০০ টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ব্যাংকের ক্যাশিয়ারের বিরুদ্ধে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। তবে এখনও খোঁজ মেলেনি অভিযুক্ত ব্যক্তির। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। ফারুক আহমদের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। গত ২৮ আগস্ট ছুটি নিয়ে ব্যাংক থেকে টাকা দেন ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ, কিন্তু পরবর্তীতে রোববার ব্যাংক খোলা হলেও আর ফেরেননি তিনি। এর মধ্যে নানা অজুহাতে অনুপস্থিত থাকেন ব্যাংকে, জমা দেননি ভল্টের চাবি। ১ সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক বিকল্প চাবি দিয়ে ভল্ট খুলে দেখতে পান খোয়া গেছে ৭৫,২০,০০০ টাকা। এ ঘটনায় ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষকে আসামি করে থানায় মামলা করেন শাখা ব্যবস্থাপক। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে নড়চড়ে বসে পুলিশ। পলাতক ওই ব্যক্তি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন কয়েক দফা, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। আমাদের যে ক্যাশ থাকার কথা, ওই ক্যাশে ৭৫,২০,০০০ টাকা শর্ট আছে। তদন্তের সাথে অনেক কিছু প্রকাশ করতে পারছি না, তবে ইনশাল্লাহ আশা করতেছি খুব শীঘ্রই ভালো খবর পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় আমরা পত্র প্রেরণ করছি, যাতে আসামি দেশের বাইরে না যেতে পারে, এই ধরনের পত্র আমরা প্রেরণ করছি। তদন্ত অব্যাহত আছে। ব্যাংকের ভল্টে টাকা খোয়া যাওয়ায় আতঙ্কে গ্রাহকরা। এভাবে যদি মানুষের টাকা নিয়ে চলে যায়, ঠিক আছে, গ্রাহকরা তো বিপদে পড়ে যাবে। কাজটা যখন খারাপ হয়েছে, এটা ১০ জনের টাকা, সরকার করে টাকাটা জমা রাখছে, আমরা আমানত, এটা তার তো টাকা নেওয়ার এখতিয়ার নেই। টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা দীপঙ্কর ঘোষের বাড়ি মানিকগঞ্জ জেলার বালিয়াটি এলাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। টানা ৫ দিন ধরে বন্ধ মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল। সকালে বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আঞ্চলিক রুটে কোনো বাস না চলাচল করায় বাধ্য হয়ে সিএনজি, অটোরিকশা কিংবা বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া, সময়ও লাগছে বেশি। যদিও সমস্যার সমাধানে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। শনিবার বিকেলে বাস ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় মালিকরা। দেখছেন বাংলার সময়। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের গতি বাড়াতে ভারত বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক হয়েছে। মঙ্গলবার বিকেলে সীমান্তের শূন্যরেখার পাশে এ বৈঠক হয়। এতে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের ১১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ও বাংলাদেশের হিলি কাস্টমস সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ২৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে বন্দর দিয়ে দুদেশের বাণিজ্য কার্যক্রম ত্বরান্বিত করতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ানোরও সিদ্ধান্ত হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চায় না বিএনপি, বললেন আমির খসরু। শহীদ স্মরণে ২ দিনের কর্মসূচি, দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।